কোরআন সুন্নাহর আলোকে আমরা যদি আমার জীবনকে পরিচালিত করতে পারি, তাহলে এই যে 60-70টা রোগ যেটাকে লাইফস্টাইল ডিজিজ বলে, এটার একটিও হওয়ার কোনোই কারণ নাই। ডায়াবেটিস টাইপ 2, সহজ কথায় কোষে জায়গা নাই, কোষ খালি করব, ডায়াবেটিস নাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন, ওয়েলকাম আপনাদেরকে জেকে লাইফস্টাইলের পক্ষ থেকে। আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান আমাদের সৃষ্টিকর্তার আলোকে আমরা তার নাম নিয়ে আমরা শুরু করছি, এবং আমরা যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে আপনাদের সুস্থ থাকতে কাজে লাগবে। কারণ আমাদের যে দিন অর্থাৎ ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, এবং আমাদের জন্য আমাদের দিনকে পূর্ণ করে দিয়েছেন। এ কারণে এখানে আপনার সকল কিছু অর্থাৎ সুস্থ থাকার বিষয়ে, সব কিছুর বিষয়ে, রীতিনীতি, আইন কানুন, সব কিছুর বিষয়ে ইসলাম পরিপূর্ণভাবে আমাদেরকে গাইড করে। আপনারা জানলে অবাক হবেন যে আমরা যদি সত্যিকার কোরআন সুন্নাহর আলোকে আমরা যদি আমার জীবনকে পরিচালিত করতে পারি, তাহলে এই যে 60-70টা রোগ যেটাকে লাইফস্টাইল ডিজিজ বলে, এটার একটিও হওয়ার কোনোই কারণ নাই। বুঝতে পারছেন? তো ডায়াবেটিস আছে কার কার দেখি? এই যাদেরই ডায়াবেটিস আছে এবং টাইপ 2 মানে যাদের ইনসুলিন যথেষ্ট তৈরি হয় কিন্তু তবুও ডায়াবেটিস, মনে রাখবেন যে এই রোগটা টাইপ 2 ডায়াবেটিস, এটা আমাদের নিজের হাতের কামাই। আমি কি বোঝাতে পারছি? অর্থাৎ যেমন কেন বললাম কথাটা, যে এখন ধরেন আমার কাছে এখানে অনেকে এসেছেন যাদের টাইপ 2 ডায়াবেটিস ছিল, কিন্তু তারা এখন নিয়মকানুন মেনেছেন, মেনে এখন তাদের টাইপ 2 ডায়াবেটিস এখন আর নেই, রিমিশন হয়ে গেছে, এই মুহূর্তে তাদের নেই। এরকম কে কে আছেন দেখি হাত তোলেন তারা। তো তারা আপনাদের ইতিপূর্বে ডায়াবেটিস ছিল, এখন নেই, তাই তো? ওকে, তাহলে আপনারা যারা এখন ডায়াবেটিস আক্রান্ত তারাও যদি নিয়মগুলো মানেন, আপনাদেরও ইনশাল্লাহ থাকবে না। কি বোঝা গেল? তো তাইলে নিয়মগুলো যদি আপনি ছোটবেলা থেকে মানতেন, তাইলে এটা কি হইতো? বুঝতে পারছেন? এটা কি হইতো? বলেন হইতো কি না? হ্যাঁ, তাহলে একটা লোক এখানে আমার সামনে একজন বসে আছেন, 25 বছর ডায়াবেটিসের রুগী, 15 বছর ইনসুলিন দেওয়া। এখন উনি একটা ওষুধও নাই, লাগে না। কত বছর হলো বোন? কত বছর হলো? 2 বছর ধরে উনি মেডিসিন ফ্রি আছেন। তাহলে এখন যদি উনি 25 বছর আগে মানতেন, অথবা যদি উনি ছোটোবেলা থেকে এই নিয়মগুলো মানতেন, তাহলে তো ওনার এই ডায়াবেটিস হওয়ার কোনো কারণ ছিল না। বুঝতে পেরেছেন? তাহলে সেই নিয়মগুলো কি কি, এগুলো জানতে চান? হ্যাঁ, সেটা হলো স্বাস্থ্যকর খাওয়া। বলেন হালালাং তৈয়েবান। বলেন হালাল এবং তৈয়েব খাবার খাওয়া। তাহলে হালাল আমরা তো বুঝি, তৈয়েব কি সেটাও আমরা শিখব। 2 নম্বর হচ্ছে সঠিক সময় ঘুমাতে যাওয়া, এবং এটাকে বলে স্লিপ হাইজিন। এটা সুন্দর ইয়ে হলো, মানে বৈজ্ঞানিক ইয়ে হলো স্লিপ হাইজিন, মানে আমরা কি করব? ইয়েস, আর্লি ঘুমাবো এবং ভোরে উঠবো, এবং মোট ঘুম কত ঘন্টা হবে? 8 ঘন্টা। তাহলে টোটাল স্লিপ হাইজিনটা আমাদেরকে মেনটেন করতে হবে। তাহলে ঘুমাতে হবে কয় ঘন্টা? মোট 8 ঘন্টা ঘুমাতে হবে, এবং একটানা ঘুমানোর কোনোই প্রয়োজন নাই। তবে অবশ্যই এশার পরে ঘুমাতে যেতে হবে, এবং এই যে 3টা পর্যন্ত, এশার পর থেকে 3টা পর্যন্ত বা 2টা পর্যন্ত, এই ঘুমটা খুবই গুরুত্বপূর্ণ। এইটার কোনো কাফারা হয় না। অন্য ঘুমগুলো দিনের যে কোনো সময় ঘুমানো যায়, কিন্তু এই রাতের যে গভীর ঘুম, মেলাটোনিন যখন কনসেন্ট্রেশন হাই থাকে, এইটার যে ঘুম, এই ঘুমটা অ্যাকচুয়ালি অন্য সময় এটার কাফারা আদায় করা যায় না। ব্যাপারটা বুঝতে পারছেন? এখন ব্যায়াম বা কায়িক শ্রম বা পরিশ্রম, তাহলে আমরা একটা হলো খাওয়া, আর একটা হলো ব্যায়াম, আর একটা হলো ঘুম। তাহলে কায়িক শ্রম যে করবে না সে সুস্থ থাকবে না, এমনিতেই রুগী হবে। যেমন গাড়িতে, গ্যারেজে যদি গাড়ি রেখে দেই, নতুন গাড়ি, তো একটা সময় গিয়ে গাড়িটা কি হয়? এমনিতেই অচল হয়ে যায়। তো ঠিক একইভাবে যে কোনো মেকানিক্যাল জিনিস, যে কোনো কিছু, তো আমাদের শরীরের ভিতরে হার্ট আছে, এটা হলো মোটরের মতো, যেটা পাম্প করছে, কন্টিনিউয়াস ব্লাড পাম্প করছে। আমরা
হাঁপারের মতো আমাদের বাতাস আমরা গ্রহণ করছি, ছাড়ছি, লাংস আমাদের হাঁপারের মতো কাজ করছে, এক্সপান্ড হচ্ছে, বুঝতে পারছেন? তা এখন আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, ব্যাপারটা বুঝছেন? তাহলে আমাদের এটা একটা মেশিন, আমাদের এই যে হাত ঘোরাচ্ছে এটা একটা মেশিন, আমাদের জয়েন্টগুলো মুভমেন্ট না থাকলে এগুলো আমাদের একটা মেশিন। তাহলে আমাদের কি করতে হবে বলেন? সবাই কায়িক শ্রম করতে হবে বা ব্যায়াম করতে হবে বা খেলাধুলা করতে হবে। কি করতে হবে? অ্যাক্টিভ থাকতে হবে। সবাই বলেন কি করতে হবে? অ্যাক্টিভ থাকতে হবে। ভেরি গুড। অ্যাক্টিভ না থাকলে আমরা কি হয়ে যাব? জং পড়ে যাব, মরিচা ধরে যাবে, মেশিনারিজ নষ্ট হয়ে যাবে। তাহলে একটা হলো ভালো খাওয়া, বলেন ভালো খাওয়া, ভালো হাওয়া, মানে আমাদের বাতাস নষ্ট না, হ্যাঁ, তাহলে হাওয়াও ভালো হতে হবে, বাতাস নষ্ট, পানি নষ্ট, হ্যাঁ, আমাদের 65% ওয়াটার, হ্যাঁ, তো আমাদের বাতাস যদি ভালো না থাকে, পানি যদি ভালো না থাকে, তাহলে আমরা বিপদে পড়বো না? হ্যাঁ, তাহলে খাবার, বাতাস এবং পানি তিনোটা জিনিস আমাদের জন্য সুস্থ থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন খাবার আমরা চাইলেও ভালো পাচ্ছি না, এটা একটা হলো আমাদের চ্যালেঞ্জ, ব্যারিয়ার। সুস্থ থাকার ব্যারিয়ার কি কি? সঠিক খাবার পাচ্ছি না, সঠিক বাতাস পাচ্ছি না, সঠিক পানি পাচ্ছি না, এটা হলো আমাদের সুস্থ থাকার ব্যারিয়ারগুলো। আর আমরা কি করছি? যেই খাবারগুলো খাচ্ছি মেইনলি প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড, এবং বেশিরভাগ খাবার হচ্ছে যে আমাদের দেখা গেল যদি সেটা ভাত হয়, সাদা ভাত, জেনেটিক্যালি মডিফাইড, হাইব্রিড, কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত, তো আপনি খাবারের সঙ্গে এই কেমিক্যাল ফার্টিলাইজারের রেসিডিউ আপনি খাচ্ছেন, কেমিক্যাল পেস্টিসাইডের রেসিডিউ আপনি খাচ্ছেন, জমি থেকে হেভি মেটাল আসছে, কখনো আর্সেনিক পাওয়া যাচ্ছে, গ্লাইফোসেট পাওয়া যাচ্ছে। তাহলে এতগুলো কেমিক্যাল আপনি না জেনেই সাদা ভাতের সঙ্গে গিলছেন। আর সাদা ভাতে ফাইবারের উপস্থিতি নেই, ফাইবারগুলো ছেড়ে ফেলে দেওয়া হয়েছে, কেটে ফেলে দেওয়া হয়েছে, মিনি কাট করা হয়েছে, কখনো কখনো পলিশিং করা হয়েছে। তাহলে আমরা যে খাবারটা খাচ্ছি মনে করেন চিনি শিরার মতো এই ব্যাপারটা, সাথে উইথ কেমিক্যাল। কি কি কেমিক্যাল? ওই যে যা যা বললাম। তার মানে যাতে ভালো না, যাতে ভালো না, তারপর কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড, রেসিডিউ, হেভি মেটাল, গ্লাইফোসেট, আর্সেনিক, সো লট অফ থিংস। আর নতুন এখন মাইক্রোপ্লাস্টিক, নতুন এখন যুক্ত হয়েছে কি মাইক্রোপ্লাস্টিক। তো এইভাবে এমন অবস্থা, আশ্চর্য হয়ে গেলাম। এই যে স্বাস্থ্যমন্ত্রী দেখলাম একটা বক্তব্য উনি বলতেছে এত কিডনি রোগী, এত কিডনি রোগী, এত কিডনি রোগী কেন? এই যে তারপর ওষুধ খেতে হচ্ছে, তারপর নষ্ট খাবার খাচ্ছি। তাহলে প্রিভেনশন যদি আপনি করতে না পারেন তাহলে কোনো লাভ নেই। তাহলে আমরা অ্যাকচুয়ালি প্রিভেন্টিভ কেয়ার নিয়ে কাজ করি, অর্থাৎ আপনি যেন রোগী না হন। তো কেউ যদি শুরু থেকেই স্বাস্থ্যকর খাবার গ্রহণ করে এবং যদি সে রোজাও রাখে, অর্থাৎ সবসময় একইভাবে খাওয়া, মানে আপনি শুধু ঢুকাচ্ছেন ঢুকাচ্ছেন ঢুকাচ্ছেন, তাহলে তো হলো না। ধরেন আপনি একটা জায়গায় শুধু ঢুকাচ্ছেন, একটা মনে করেন যে কলসের মধ্যে পানি খালি ঢালতেছেন ঢালতেছেন, এটা কি হয় নাকি কখনো? এটা কখনো সম্ভব? পৃথিবীতে দেখছেন কি করে মানুষ পানিটা শেষ হয় আবার ঢুকায়, আবার শেষ আবার ঢুকায়, কি ঠিক কিনা? মোবাইল কি সারাক্ষণ চার্জে রাখে? না তো। হ্যাঁ, আপনি চার্জে দিয়েছেন, 100% চার্জ হয়েছে, আবার 10% এসেছে, আবার চার্জে দিয়েছেন, কি ঠিক আছে না? এটাই তো হচ্ছে। এখন আপনি যখন 6 বেলা খাচ্ছেন রেগুলার, তার মানে কি? তার মানে আপনি শুধু ঢুকাচ্ছেন ঢুকাচ্ছেন ঢুকাচ্ছেন, কোনো বার্ন করছেন না। তো এভাবে যদি কেউ বারবার খেতেই থাকে তাহলে সে তো তার ভিতরে সঞ্চিত যে জিনিসগুলো আছে, অতিরিক্ত চর্বি বা অন্যান্য যেগুলো যা কিছু ডেব্রিস হোয়াটএভার, সেটাকে সে কখন ব্যবহার করবে? তাহলে আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে একটা সময় আমি খাবো, আবার না খেয়েও থাকবো, আবার খাবো, না খেয়েও থাকবো, আবার খাবো, না খেয়েও থাকবো। আর যদি দেখা যায় যে হ্যাঁ আপনি একটা অনেক দিন বারবার খেয়েই যাচ্ছেন, তাহলে আপনাকে একেবারে নির্দিষ্ট নিয়মে অনেক দিন রোজা রেখে 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 সেটাকে আমাদের ব্যবহার করতে হবে। এই জন্য ইসলামে 30টা রোজা আছে, ফরজ করা হয়েছে। তারপরে সাপ্তাহিক রোজা আছে, সোম বৃহস্পতি। তারপরে হচ্ছে চাঁদের রোজাগুলো আছে, আয়ামে বীজের রোজা। এছাড়া রোজার আগের রোজা, রোজার পরের আরও 6টা রোজা, হজের রোজা। তারপর হচ্ছে যে আরেকটা কি, আশুরার রোজা। হ্যাঁ, অনেকগুলা। তাহলে এইভাবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো আশুরার মাসই রোজা রাখতেন, মানে এরকম, মানে দেখা গেছে মানে উৎসাহ দিতেন আর কি, যে আমরা যেন রোজা রাখি, তাই না? যে সব মানে পারলে পুরো মাসই, পারলে আশুরার মাসটা পুরোটাই পারলে রোজা রাখেন, কি ঠিক কিনা? তাহলে এই যে যদি রোজাগুলো সঠিকভাবে আমরা রাখতে পারতাম, যদি আমরা হালাল তৈব খেতে পারতাম, এবং খাওয়ার একটা নিয়ম আছে, নির্দিষ্ট পরিমাণে খাওয়া, অর্থাৎ হয়তো সর্বোচ্চ খাবার হলো 3 ভাগের 1 ভাগ,
অনেক রকম ভুল ধারণা তৈরি হচ্ছে আমাদেরকে নিয়ে, আসলে তৈরি হচ্ছে না, করা হচ্ছে। এখানে ডাক্তারদের ভূমিকা কি আপনারা জানেন? এখানে ডাক্তারদের ভূমিকা কি? ডাক্তার এখানে চিকিৎসা করতে বসে নাই। আমাদের ডাক্তাররা আপনাদের চিকিৎসা করার জন্য এখানে বসে নাই। তাদের কাজ হচ্ছে যেই রুগীগুলো ওষুধ টষুধ খাচ্ছে তাদের ওষুধগুলো কমাবে কি করে, কিভাবে ওষুধ থেকে বের হবে, ওরা শুধু এই কাজটা করে। ব্যাপারটা বুঝেন নাই? তারপর পুষ্টিবিদ, তিনি হচ্ছেন খাবার দাবারের বিষয়ে পরামর্শ টর্শ দেন, বুঝছেন কথা? তারপর হচ্ছে ব্যায়াম, তারা ব্যায়াম শিখায়, হ্যাঁ। আর আমি আপনাদেরকে শিখাই যে কিভাবে আপনি পূর্ণাঙ্গভাবে মানলে আপনি ভালো থাকতে পারবেন। তো এখানে কোনো চিকিৎসা করা হয় না। কি করা হয়? চিকিৎসাকে অ্যাডজাস্ট করে, ধরেন আপনি প্রেশার ওষুধ খাচ্ছেন, এখন একা একা কীভাবে কমাবেন, তো তারা আপনাকে গাইড করবে। আপনি প্রেশার মেপে মেপে রাখবেন, 4 বেলা প্রেশার মাপবেন, ওষুধগুলো ধীরে ধীরে অ্যাডজাস্ট করতে হবে, ধীরে ধীরে ওষুধ থেকে বের করতে হবে, এটা হলো তাদের কাজ। বুঝতে পারছেন? তো এখানে যদি কেউ চিকিৎসা নিতে আসেন তো ভুল জায়গায় এসেছেন। এখানে চিকিৎসা নেওয়া হয় না, বরং এখানে আস্তে আস্তে রুগীকে ওষুধ মুক্ত করতে সাহায্য করা হয়। বুঝতে পারছেন? আর যারা ট্যাবলেট খেয়ে চিকিৎসা করতে চান সেটার জন্য ডাক্তারের কোনো অভাব নাই। তো এখানে আপনারা যারা ওই নিয়তে এসেছেন যে এখানে ট্যাবলেট খেয়ে ভালো হবেন, তারা চলেও যাইতে পারেন এখনই। বুঝেন নাই কথা? এখানে ভালো যারা হয়েছে জিজ্ঞেস করেন কিভাবে ভালো হয়েছে। তারা নিয়ম মাফিক খাবার গ্রহণ করেছে, খাবারের পরিমিতিবোধ বজায় রেখেছে, তারা সঠিক নিয়মে রোজা রেখেছে, তারা শ্বাসের ব্যায়াম করেছে, ঘাসে হেঁটেছে, রোদ্রে গিয়েছে, তারা আর্লি ঘুমিয়েছে, ভোরে উঠিয়েছে, হ্যাঁ, তারপর কফিয়ানামা করিয়াছে, এগুলা করিয়া ভালো হইয়াছে। ঠিক কি না? আপনারা যারা নতুন তারা বুঝতে পারছেন যে আপনাদের যদি ধারণা থাকে যে আমি এখানে আসছি ডাক্তারের চেম্বারে ঢুকবো, ডাক্তার আমার চিকিৎসা দেবে, আমি চিকিৎসা নিয়ে ভালো হব, তাহলে আপনার ধারণা সঠিক না। আপনি এই ভুল ধারণা থাকলে এখান থেকে এখনই বিদায় নিয়ে চলে যাইতে পারেন। কি বোঝেন নাই কথা? অথবা যদি এই ধারণা নিয়ে আসেন যে এখানে আমরা ডায়াবেটিসের ওষুধ বিক্রি করি, তাহলে ডিব্বা বেশি, তাহলে এই ধারণা থাকলেও আপনার ধারণা ভুল, আপনি এখান থেকে আপনি এখনই বিদায় নিয়ে চলে যাইতে পারেন। আর যাদের মনে হবে যে না আমার পক্ষে খাওয়া দাওয়ার নিয়ম মানা সম্ভব না, ব্যায়াম করা সম্ভব না, রোদ্রে যাওয়া সম্ভব না, ঘাসে হাঁটে সম্ভব না, আড়ি ঘুমানো সম্ভব না, ভরে ওঠা সম্ভব না, তারাও এখন এখান থেকে বিদায় নিয়ে চলে যাইতে পারেন। তাতে আমাদের কিছু চেয়ার খালি হইলে লোকজন বসতে পারবে। কি বুঝতে পারছেন? তাহলে আমাদের এখানে শুধু কারা থাকবে? যারা নিজেকে নিজে ভালোবাসবে, যে নিজের যত্ন নিজে করবে, যে নিজে যেই খাবারগুলো খেলে সে ভালো থাকবে সেগুলাই সে পছন্দ করবে, যে মনে করেন যে ঘুমানোর জন্য চেষ্টা করবে আর্লি, যে নিয়ম মানার জন্য চেষ্টা করবে, যে সঠিকভাবে সব কিছু মানবে, সেই একমাত্র ভালো থাকতে পারবে, এছাড়া পারবে না। কারণ কি? আমরা চাইলেও বাতাস চেঞ্জ করতে পারতেছি না। বায়ু দূষণে আমরা চ্যাম্পিয়ন। আমাদের পানির দূষণ আছে, আমাদের খাবারগুলো ঠিক নাই, যেহেতু আমাদের মাটি ঠিক নাই, সব মাটিতেই যেহেতু হেভি মেটাল পাওয়া যাচ্ছে, সব মাটিতেই যেহেতু হেভি মেটাল পাওয়া যাচ্ছে, তো আমি নিজে ডক্টর জাহাঙ্গীর কবিরও যে খাবার খাই সেগুলোর পিউরিটি সম্পর্কে আমার কোনো ধারণা নেই, যেহেতু আমি বাংলাদেশে বসবাস করি। আমার মাঝে মাঝে মনে হয় যে আমি এই দেশ ছেড়ে চলে যাই, এমন কোনো দেশে যাই যেখানে চাইলে অর্গানিক খেতে পারবো, চাইলে আমি অর্গানিক সবজি পাবো, চাইলেই অর্গানিক মাছ পাবো, সব কিছু পাবো অর্গানিক, সেখানেই চলে যেতে চাই। কিন্তু হয়তো চলে যেতেও হবে, কিন্তু আমি চাচ্ছিলাম যে বাংলাদেশের মানুষকে ওষুধ মুক্ত করার ব্যাপারে সাহায্য করতে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এখন বাংলাদেশের মানুষ আসলে বাংলাদেশের মানুষের ভালোই চায় না। কেউ ভালো কাজ করতে গেলে তার পিছনে সবাই মিলে লাগে। যেমন ধরেন এই যে নিউজগুলো যে দিল কয়েকদিন আগে, আপনারা দেখেছেন কিনা? তাহলে এখানে কতগুলো মিথ্যা তথ্য দিয়েছে, অনেকগুলো মিথ্যা তথ্য দিয়েছে। এখন তাদের বিরুদ্ধে আমরা যে কোনো আইনি পদক্ষেপ নিতেই পারি, কারণ তারা একেবারে পাবলিক প্লেসে মিথ্যা তথ্য দিয়েছে এবং তথ্যগুলো মিথ্যা, এটা প্রমাণ করে একেবারে অনটুর ব্যাপার। যে আমি কি কোনো ডিগ্রি ব্যবহার করেছি নামের আগে? আমি যেটা তাই এমবিবিএস, আমি তো কোনো দিন, এখন কে আমার নামে একটা পোস্ট কার্ড বানায় ছাড়ছে সেটা নিয়ে আমাকে যদি কেউ দায়ী করে, ধরেন আমি আপনার নামে একটা ভুয়া পোস্ট কার্ড ছাড়লাম ভুয়া পেজ দিয়ে, তাহলে সেটার জন্য কি আমি দায়ী? কে ভুয়া ওষুধ বিক্রি করে তার জন্য কি আমি দায়ী? কে আমার ছবি এআই ব্যবহার করে তারা মিথ্যা ভিডিও, আমরা তো তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছি এবং আমাদের থানায় কেস আছে, কেস চলতেছে, আমাদের জিডি করা আছে, তো সব আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, সাংবাদিকদেরকে জানানো হয়েছে, এগুলোর ব্যাপারে একটা অনুসন্ধান যে প্রতিবেদন যেগুলো সেটাও হয়েছে। আপনারা যারা জানেন তাদের এটা জানার কথা। এবং আপনি দেখবেন যে আমার নামে শত শত ভুয়া পেজ তৈরি করা আছে, সেখানে বহু মানুষ আপনার প্রতারিত হচ্ছে। এখন আমরা চাচ্ছি না এটা হোক, কিন্তু আমরা তো আর, আমার হাতে কি ক্ষমতা আছে? আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব হচ্ছে সেটাকে দমন করা, কিন্তু তারা তো এখানে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমরা তো তাদের নালিশ করেই যাচ্ছি। আপনারা যেমন আমাদেরকে জানাচ্ছেন স্যার একটা পদক্ষেপ নেন, তা আমাদের পদক্ষেপ কি? আমি কি ডাক্তারি করব না হাবিলদারি করব? আমি কি হাবিলদার?
তো এখন আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে যে বিষয়গুলো বারবার রিপিটেডলি মানে তাদের বিরক্ত করে ফেলতেছি, কিন্তু এখন চোর বদমাইশ তো আর দেশ থেকে আপনার ইরেডিকেট করা যাবে না। আর যদি আপনি চিন্তা করেন যে ভালো মানুষের সংখ্যা কত, তাহলে আমাদের সেই মনে করেন বাইরে চলে যেতে হবে, কি যে আখেরি জামানায় জান্নাতে যাবে হাজারে একজন। ডায়াবেটিস মানে কি কারণে হয়েছে এটা কি আপনারা বুঝতে পেরেছেন? বলেন। বেশি খায়, বারবার খায়, খবিশ খায়, ব্যায়াম তো করি না, রাত তো জাগি, টেনশন করি, নিজেকে যত্ন নেই না, নিজের ভালো বুঝি না। তো এইভাবে চলতে চলতে কোষে কি ওভারলোড হচ্ছে। তাহলে বলেন কোষে ওভারলোড হলে কোষ ইনসুলিনকে বাধা দেয়। বলেন ইনসুলিনের কাজ, সবাই বলতে হবে, বলেন ইনসুলিন, সবাই বলেন ইনসুলিন। রক্তের চিনি কোষে ঢুকায়। তাহলে কোষে যদি জায়গা না থাকে কি হবে? কোষ ইনসুলিনকে বাধা দিবে যেন চিনি ঢুকাইতে না পারে। কেন? কারণ বেশি চিনি রাখার তার আর জায়গা নাই। কারণ কি আগেই এই যেমন এখন রুমে আর লোক ঢুকার জায়গা নেই, সব দাঁড়ায় গেছে, বসার জায়গা নেই। তো এখন কি লোক ঢুকতে পারবে না। কেন? আরও লোক ঢুকলে এটা কি হবে? ওভারলোড হবে। কি ঠিক আছে না? এরপর সিট নিয়ে মারামারি বাঁধবে। তাহলে এখন কোষে যদি জায়গা না থাকে, এখন বলেন জায়গা নাই। কেন নাই? ওভারলোড। বলেন চর্বি জমে জায়গা দখল, কোষের ভিতর কষাকষি, জাতাজাতি, সাপাসাপি। আরও চিনি ঢুকাইলে কি হবে? অবস্থা আরও খারাপ হবে। বেলুন যেমন ফাইটটা যায়, তো কোষও তো ফাইটটা যাবে। এই জন্য সে বাঁচার জন্য কি করবে? সে বলবে না, ব্লক, সব ব্লক, আর কোনো এখানে শক্তি ঢুকতে পারবে না, সে সব ব্লক করে থুয়ে দিচ্ছে। এইটাই ইনসুলিন রেজিস্ট্যান্স। তাহলে এখন ইনসুলিন রেজিস্ট্যান্স হলো ধরেন শুরুতে কিভাবে হলো? ওই যে অনিয়ম করে। কিভাবে হলো? তাহলে আমাদের করতে হবে কি? কোষ খালি করতে হবে। এখন যদি কোষে জায়গা না থাকে, তাহলে রক্তের চিনি কোষে ঢুকতে পারছে না। তো আস্তে আস্তে রক্তের চিনি বাড়তে তারপর কি হবে? ডায়াবেটিস। তাহলে কতদিন সময় লাগবে? 10-15 বছর। তাহলে আপনাদের কোষে ওভারলোড যদি এখন বুঝে ফেলেন, তাহলে আপনারা ডায়াবেটিস হবে যদি কোষ খালি না করেন। কিন্তু কোষ খালি করলে আর হবে না। তাহলে বলেন ডায়াবেটিস টাইপ 2 সহজ কথায়, আবার বলেন সহজ কথায়, কোষে জায়গা নাই, কোষ খালি করব, ডায়াবেটিস নাই। এইটার জন্যই বলি এটা কোনো রোগ না। কারণ চাইলে কেউ কোষ ভরাটা করতে পারে, কেউ কোষ খালিও করতে পারে। এই জন্যে বলছি। কারণ কি রোগ না কেন? কারণ এটা আসলে রোগ না, এটা হলো রোগের পার্শ্ব প্রতিক্রিয়া। কি আসল রোগ? হলো সেলুলার ওভারলোড। এটা হলো আসল সমস্যা। এর কারণে এটা একটা সিমটম হলো চিনি বেড়ে গেছে। কথা বুঝতে পারছেন? কেন? কারণ এটা তো মানে এখানে ঢুকতে পারতেছে না। তাহলে এটা কি ব্যাকফ্লো হচ্ছে, ব্যাকফ্লো হয়ে এটা চিনি রক্তে বেড়ে গেছে। বুঝেন নাই কথা? ধরেন আমার এখানে গ্লাসে পানি আছে, হ্যাঁ, তা আমি যদি পানি আরও ঢালি তাহলে উতলায় পড়ে যাবে। তা এক্ষেত্রে কোষের থেকে উতলায় পড়তেছে মানে কি? ঢুকতে পারতেছে না, মানে রক্তের চিনি, বলেন রক্তের চিনি কোষে ঢুকতে পারে না বলে ব্যাকফ্লোতে চিনি রক্তেই বাড়তে থাকে, বাড়তে তারপরে এই হলে যায়। ব্যাপারটা বুঝেন নাই কথা? বাড়তে একদিনে হয় না, অনেক দিন লাগে। কারো 30 বছরে ধরা পড়ে, কারো 35-এ ধরা পড়ে, কারো 25-এ ধরা পড়ে, হ্যাঁ, কারো 22-এ ধরা পড়ে, কারো 55-তে, কারো 60-এ ধরা পড়ে, কারো 65-তে ধরা পড়ে। কি বুঝেন নাই কথা? কিন্তু যদি আপনি ডায়াবেটিস হওয়ার আগেই বুঝতে চান যে আমার ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার কোনো সুযোগ আছে কিনা, চান্স আছে, ভাই আপনাকে একটা আবেগ নিয়ে একটা কথা বলতে চাই। বিশ্বাস করেন, আমি নিজে ডায়াবেটিস থেকে বাঁচার জন্য কত চেষ্টা করেছি। আমার বাবা মা ডায়াবেটিস, আমার নানি ডায়াবেটিসে আক্রান্ত, অনেকবার জটিলতায় পড়েছেন, আমার বংশে সব ডায়াবেটিস। আমি কত খুঁজেছি কি করে ডায়াবেটিস থেকে বাঁচা যায়, কিভাবে বাঁচা যায়, কেউ শেখায়নি। আর আমি যে আজকে আপনাকে শিখাইতেছি, এটা আমার অনেক কষ্ট করে শিখতে হয়েছে। আমাকে শিখতে হয়েছে। আমি যে আপনাদেরকে আজকে শেখাচ্ছি, এইটা আমাকে অনেক কষ্ট করে শেখাইতে হয়েছে। যে এটা যদি আমি তখন জানতাম যে আরে ডায়াবেটিস হওয়ারও 10-15 বছর আগে তো এইটা, তাহলে তো আমি কবে এই টেস্ট করায় ফেলতাম। যদিও আলহামদুলিল্লাহ আমাকে ডায়াবেটিস ধরতে পারেনি, মানে দৌড়ে আমি আগানো আছি, ডায়াবেটিস একটু পিছে আছে। আমার কথা বুঝেন নাই? কারণ কি আমি দৌড়ের উপরে আছি, ও ধরে পারতেছে না। তো যারা দৌড়ের উপরে থাকবে ওদেরকে ধরতে পারে না ডায়াবেটিস, আর যারা অলস বসে থাকবে ওদের খপ করে ধরে ফেলবে। তাহলে অলসতা বিলাসিতা হচ্ছে ডায়াবেটিসের প্রধান সমস্যা।
বলেন অলসতা, বিলাসিতা, অবহেলা। এটা হলো সবচেয়ে নিজের প্রতি অবহেলা, আর হচ্ছে অলসতা, আর হলো বিলাসিতা। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।